তাহলে আমরা শুরু করছি। দেখেন প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম। দেখছেন আমাদের একটা উপরে একটা কথা লেখা আছে, প্রতি বা এক ভাগ প্রেরণা আর 99 ভাগই কঠিন পরিশ্রম। এটা না বলে যদি আমরা এভাবে বলতাম, আমাদের এখানে আরো একটা কথা লেখা আছে সম্ভবত লাস্টের দিকে এসে যদি দেখি। দেখেন এই যে লেখা আছে, সেই গণিতে ফেল করবে যার পাশ করার ইচ্ছা নাই। এই দুইটা কথা দিয়ে শুরু করছি আপনাদের ফাইনাল প্রোগ্রাম। দেখেন বিষয়টি এমন এ কারণে বললাম যে এই বিজনেস ম্যাথ পাশ করা খুবই সহজ, কিন্তু মানে আমার কাছে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে ফেল করাটাও অনেক কঠিন। আপনার কাছে প্রথম অবস্থায় চিন্তা করতে হবে কত মার্কস আপনার প্রয়োজন। জানেন কিনা জানি না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আগে 32 পাইতে হতো রিটেনে, মোট 40-এ পাস। কিন্তু এখন সেটা আপনার ইনকোর্স সহ 40। আপনি মিনিমাম ইনকোর্সে তো 15 বা 16 বা 17 এরকম পাবেন। ধরেন আমি সর্বনিম্ন 12 পাইছেন আপনি, তাহলে আপনার 40 থেকে 12 বাদ গেলে কত লাগছে? 28। তাহলে আপনাকে হুম, ধরে নেন সর্বনিম্ন 28 পাইলে আপনি পাশ করবেন। তাহলে এখন বলেন যদি 28 আপনি না পান সেকেন্ড ইয়ারে উঠে 100 মার্কসের মধ্যে, তাহলে তো আপনার এখানে আর পড়াশোনা করে কোনো লাভ নেই। বিষয়টা এমন, এজন্য প্রথমে এই কথাটা বললাম। এই কারণে দেখেন কয়েকটা অধ্যায় করলেই আপনার পাস মার্কস কিন্তু উঠে যায়। যে অধ্যায়টা আমরা এখন শুরু করছি নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম আপনাদের প্রায় 5, অর্থাৎ সর্বনিম্ন তো 5 থাকবেই, আবার আপনাদের 10 বা 11 থাকারও সম্ভাবনা আছে। পার্ট এতে একটা থাকলো 1 মার্কস, পার্ট বিতে ধরে নেন 4 মার্কস থাকলো, পার্ট সিতেও একটা থাকতে পারে 5 মার্কসের জন্য। তাহলে দেখেন 5 আর 4 9 আর 1 10, অর্থাৎ 10 11 আপনি পাইতে পারেন সর্বোচ্চ, কিন্তু সর্বনিম্ন 5 পাবেন। প্রথমে দেখেন কি বলছে, জটিল সংখ্যার আদর্শ মান। কি বলা আছে? প্রথমে বলছে যে জটিল সংখ্যার আদর্শ মান। এই যে জটিল সংখ্যার আদর্শ মান যেটা আপনার কাছে আছে, জটিল সংখ্যার আদর্শ মানকে দেখেন কিভাবে প্রকাশ করা হয়েছে। প্রথমে বলছে এ প্লাস আইবি। এ প্লাস এই বি। এ প্লাস আইবি, দেখেন এ আর বি দুইটাই ছোট হাতের ছিল, আইও ছোট হাতের আছে। পরবর্তীতে আবারও লেখা আছে এ প্লাস আইবি স্ল্যাশ দিয়ে, সেখানে দেখেন এ আর বি দুইটাই ক্যাপিটাল লেটারে আছে, বড় হাতের অক্ষরে, কিন্তু আই ছোট হাতের অক্ষরে আছে। পরবর্তী দেখেন পি প্লাস আই কিউ লেখা আছে। অর্থাৎ আপনাকে এখানে ভাই মাথায় এটা রাখতে তো হবে। কেউ কিছু বললেন? হ্যাঁ ভাই, আমি বলছি এখানে তো এ মাইনাস আই বি, এই যে বড় হাতের এ নাকি মাইনাস প্লাস? আইবি। হ্যাঁ, হ্যাঁ এ মাইনাস আইবি নিয়ে কি বলছেন বলেন। হ্যাঁ, ওই জায়গায় প্লাস বললেন এই জন্য। হ্যাঁ, সব জায়গায় তো প্লাসই আছে, দেখেন আমার 3 জায়গায় প্লাস দেওয়া আছে। প্রথমটা কি আছে, এ প্লাস আইবি, তারপর একটা এ প্লাস আইবি, তারপর একটা পি প্লাস আই কিউ। এখানে দেখেন মনে রাখবেন, এই যে আইটা শুধুমাত্র ছোট হাতের থাকবে, আর এ বি বলেন পি কিউ বলেন, এটা যদি ছোট হাতের অক্ষরে লেখেন তাহলে দুইটাই ছোট হাতের হবে, বড় হাতের লিখলে দুইটাই বড় হাতের লিখতে হবে। ঠিক আছে? অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল স্মল লেটার যেটা লিখবেন সেই দুইটাই আপনি লিখবেন এ আর বি অথবা পি কিউ, কিন্তু আই সব সময় স্মল লেটারে লিখবেন। বুঝলেন বিষয়টা? দেখেন হুম। তাহলে এখানে প্রথমে বলা ছিল কি জটিল সংখ্যার আদর্শ মান, এটা হচ্ছে আদর্শ মান। এখন এই এটাকে দেখেন, এর থেকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আইবিটাকে বলা হচ্ছে কাল্পনিক সংখ্যা, আর যে আমার টোটাল অংশটা ছিল সেটাকে বলা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে দেখেন, এটা স্বাভাবিক সংখ্যা, আইবি কাল্পনিক সংখ্যা, আর টোটাল যে অংশটা আমার কাছে আছে সেই অংশটা বলছিল জটিল সংখ্যা। তাহলে আমরা এভাবে মনে রাখবো, যেটা এ প্লাস আইবি ফরম্যাট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আর কাল্পনিক সংখ্যা যদি একসাথে যুক্ত হয়, অর্থাৎ যোগ ফরম্যাট বা বিয়োগ ফরম্যাটে থাকতে পারে, অর্থাৎ মাইনাসও থাকতে পারে, কিন্তু আদর্শ মান হিসেবে এখানে প্লাস দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এরা এ প্লাস আইবি অথবা এ মাইনাস আইবি যদি কখনো থাকে সেটি একটি জটিল সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখেন সংজ্ঞা লেখা আছে একটা, জটিল সংখ্যার সংজ্ঞা বলছে স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়।
তাহলে আমরা এর আগের অংশে যা দেখছিলাম দেখেন তো এখানেও সেটাই লেখা আছে। আগেরটা আমরা একটা চিত্রের মাধ্যমে বুঝছিলাম, আর পরেরটা আমরা একটা রিটেন টাইপে বুঝলাম। এই যে তিনটা লাইন, এই ভাইয়া তিনটা ও লাইনের যে উপরে উপরে এ মাইনাস আইবি ক্যাপ মানে বড় হাতে লেখা, সেটা এখানে নিচে এ প্লাস আইবি হয়ে গেল কেন? এটা আচ্ছা, আরেকবার কোথায় একটু বড় বলেন না হাতের প্লিজ। মাইনাস দেখছেন আপনারা? বুঝতে পারছি না। মাইনাস দেখছি তো একেবারে উপরে, মানে জটিল সংখ্যার আদর্শ মান যেখানে লেখা সেখানে মাইনাস উপরে দেখছি। আর এই নিচে যে একটা ঘরের ভিতরে ওইটা তো প্লাস দেওয়া, এর হ্যাঁ, জন্য এবার জিজ্ঞেস বলেন কোন করছি। জায়গাটা এ প্লাস আইবি বড় হাতেরটা? এটা প্লাস হ্যাঁ আকারে বড় লেখা, হাত। মাইনাস আকারে দেখছেন? হ্যাঁ। তো না, প্লাসই এটা তো প্লাস আছে, আকারে আছে। প্লাস হ্যাঁ আকারেই আছে প্লাস। তো। ওইটা তো একটু জুম ভালোভাবে খেয়াল করলেই কর। প্লাস। ও আচ্ছা। সমস্যা হচ্ছে আপনাদের, আর বিষয়টা হচ্ছে এরকম, এটা স্লাইড করা এখানে নাই আমার মাইনাস কাছে দেখা এই যাচ্ছে। মুহূর্তে। এই কারণে আমি পিডিএফ দিয়ে আপনাদেরকে ক্লাস নিচ্ছি। হয়তোবা যদি সময় করতে পারি, অর্থাৎ আমার যদি সুবিধা মতো সময় আমি পেয়ে যাই, তাহলে হয়তোবা আপনাদের আগামী ক্লাস থেকে এটাও স্লাইডে নেওয়ার সুযোগ, মানে যদি হয় আমার, তাহলে আমি নিতে পারবো, ঠিক আছে? কারণ এটা সবই আমার টাইপ করতে হবে আবার, বুঝছেন? কারণ এটা আগের যেটা ছিল সেটা না, এটা হচ্ছে আবার একটা নতুন ফরম্যাটের অঙ্ক চলছে আপনাদের কাছে। আপনারা আহ, অবশ্যই পিডিএফটা আপনাদের মিলন ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, দেখেন তারপরে বলছে কি, জটিল সংখ্যার সংজ্ঞা: স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। পরবর্তী দেখেন বলা হচ্ছে, আমরা জানি আই স্কোয়ার সমান -1। আচ্ছা, আই স্কোয়ার সমান যদি -1 হয়, আমরা জানি এক পাশের স্কোয়ার আর এক পাশে গেলে রুট হয়। তাহলে দেখেন তো, আই সমান √/-1। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তী দেখেন বলছে, কাল্পনিক সংখ্যার নির্দেশক ছোট হাতের আই। কাল্পনিক সংখ্যার নির্দেশককে সবসময় আমি বলছি ছোট হাতের আই দ্বারা প্রকাশ করতে হবে। পরবর্তী দেখেন দেওয়া আছে মডুলাস। মডুলাসের সূত্র হচ্ছে, এই যে দুইটা দাগ দুই পাশে দেওয়া আছে জেড এর দুই পাশে, এটাকে বলা হয় মডুলাস চিহ্ন। আর জেড আমরা প্রকাশ করছি একটা চলক হিসাবে। তাহলে এখানে কিভাবে আসছে? জেড মডুলাস সমান √এর মধ্যে a² + b²। তাহলে সূত্র দেখেন আমাদের চলে আসছে, জেড মডুলাস সমান √a² + b²। পরবর্তীতে আছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কিভাবে আছে? থিটা সমান ট্যান ইনভার্স b/a। ট্যান ইনভার্স b/a। দেখেন এই যে টু দি পাওয়ার -1 আছে, এটাকে বলা হচ্ছে ইনভার্স অন, অর্থাৎ মাইনাসটাকে আমরা বিপরীত বুঝাই, তাই ইনভার্স বলে তাকে প্রকাশ করা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে। তাহলে এখানে দেখেন তাহলে কি আছে, যে আর্গুমেন্ট থিটা সমান ট্যান ইনভার্স b/a। পরবর্তীতে বলছে, এই b/a-টাকে আপনি এভাবেও লিখতে পারতেন, এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতে পারতেন, ঠিক আছে? ব্র্যাকেট ব্যবহার না করলেও অসুবিধা নেই, ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, পরবর্তীতে দেখেন মডুলাসের উদ্দেশ্য। মডুলাসের উদ্দেশ্যে কি বলা আছে? মডুলাসের উদ্দেশ্য উপরেরটা, ঋণাত্মক মানকে ধনাত্মক করা। অর্থাৎ আমরা এই যে মডুলাসটা পাচ্ছিলাম, এটার সবসময় কাজ হবে ঋণাত্মক মানটাকে ধনাত্মক করা। আর আর্গুমেন্টের উদ্দেশ্য কোণের পরিমাপ প্রকাশ করা। এটা ছিল মডুলাস আর এটা ছিল কি আর্গুমেন্ট। দেখেন কোণ বলতে কি বোঝায়? আমরা 9-10-এ শিখে আসছিলাম ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমরা এই অংশটাকে বলতাম থিটা সমান, ধরে নেন 45 ডিগ্রি। মনে পড়ে কি এ কথাগুলো? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কোণের পরিমাপ। আর যে আমাদের এই যে জেড মডুলাস ছিল, এই জেড মডুলাস √a² + b²। দেখেন এ আর বি কোথা থেকে আসবে? এখানেও যে এ আর বি লিখছি, উপরেও এ আর বি লিখছি, এটা কোথা থেকে আসবে? দেখেন তো, আমরা এ প্লাস আইবি লিখছিলাম। এই যে প্লাস আইবি লিখছি, ধরে নেন আমার এর মান আছে 5, আর প্লাস আইবি হিসেবে আমার কাছে আছে I3। তাহলে এখানে বলেন এর মান কত? 5, আর বির ফাইভ মান থ্রি 3। আই হ্যাঁ, থ্রি আই কিন্তু না, আই না, আই আসবে না, কারণ আমরা কি বলছি A+IB, হবে। অর্থাৎ বিটা নিব আমরা, ঠিক আছে? ও আচ্ছা। তাহলে এতটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে অংশটা ছিল, এতটুকু আমরা করলে দেখবেন আমাদের এখান থেকে পার্টে একটা পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের।
এখানে কিছু সংখ্যা শ্রেণী বিভাগ দেয়া আছে, বাস্তব, অবাস্তব বা কাল্পনিক। বাস্তব সংখ্যা দেখেন মূলদ অমূলদ। এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ অংশ দেখেন স্বাভাবিক, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এভাবে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এভাবে ভাগ করা আছে। এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখেন, এক দাগে যে অঙ্ক দেয়া আছে, প্রথমে বলছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। প্রথম কথাটাই আছে কি জটিল সংখ্যার, মনে রাখবেন, যদি কখনো মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই সেটি জটিল সংখ্যা আকারে থাকতে হবে। জটিল সংখ্যা থেকেই আপনি মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন। জটিল সংখ্যা না থাকলে আপনি কখনোই মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন, প্রথমে যদি আমরা জটিল সংখ্যা দেখতে চাই, আমার কি ছিল, 4+i3। দেখেন তো, 4+i3 কে আমি a+ib সাথে যদি তুলনা করতাম, তাহলে এখানে এর মান আসতো 4, আর বির মান কত আসতো, 3। দেখেন এখানে লেখা আছে, এই যে এর মান কত আসছে আমাদের, 4, আর বির মান 3। তাহলে দেখেন আমরা সেটা কিন্তু এইখান থেকেই পাইছিলাম, a+ib। তাহলে a+ib-র সাথে এ ছিল 4, বি আর বি ছিল 3। অর্থাৎ বি কে বলা হয় আই এর সহগ। যদি আমরা বোঝার জন্য বলি তাহলে বি কে বলা হচ্ছে কি, আই এর সহগ। আচ্ছা, যদি এরকম থাকতো 4 - 3i, তাহলে এখানে এর মান কত হতো, 4। বির মান কত আসতো, বির মান 1 আসবে কেন, বির মান বলছি বিমান আই থ্রি। এর সহগ। তাহলে এখানে আই এর সহগ কত, থ্রি। 3 কেন, সামনে মাইনাস আছে না, মাইনাস থ্রি। -3। ও মাইনাস থ্রি। হ্যাঁ, -3। ও আচ্ছা। চেষ্টা করবেন আপনারা স্পিকার অন করে রেখে ক্লাস করার, অর্থাৎ প্রশ্নের উত্তর যাতে দিতে পারেন, যদি ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে অংশটা দেখছিলাম জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে, আমরা প্রথমে দেখছিলাম জটিল সংখ্যা ছিল 4+i3 বা 3i। সমাধান দিয়ে শুরু করছি। ধরি জেড সমান 4+3i। আচ্ছা, এই জেড সমান লিখলাম কেন, দেখেন আমরা সূত্রের মাধ্যমে লিখছি, অর্থাৎ যেখানে সূত্র লিখে আসছিলাম সেখানে জেড সমান লিখছিলাম, মধু। অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করছিলাম। এই কারণে ধরি লিখছি জেড সমান 4+3i। এর পরবর্তী অংশে মডুলাস। তাহলে মডুলাসের সূত্র কি শিখছিলাম, জেড সমান √এর মধ্যে a² + b²। এ আর বি বলতে আমরা কি দেখছি, এখানে 4 আর 3 আছে। দেখেন 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, উপরে রুট আছে, 4 4 16, 3 3 9, √25, এখানে 5। কথা আছে। আচ্ছা, এখানে কি প্রশ্ন আছে আপনাদের কারোর, এই যতটুকু আমি আপনাদের দেখাইলাম? ভাইয়া না। না, বুঝতে আচ্ছা, পারছি। প্রশ্ন নাই। প্রশ্ন না থাকলে আপনাদেরকে ধন্যবাদ, তারপরেও ধন্যবাদটা আবার উঠাই নিব আমি। এখানে কথা আছে, কিন্তু আছে কিছুটা। আচ্ছা, পরবর্তীতে দেখি আর্গুমেন্ট, তারপরে আমি কথা বলছি। দেখেন আর্গুমেন্টের যে অংশটা আছে, থিটা সমান tan−1 b/a। আচ্ছা, এই যে b/a ছিল, এখানেও দেখেন আমাদের মান আছে 4 আর 3। তাহলে 4 আর 3, অর্থাৎ 3/4 যেখানে আছে আমরা লিখছিলাম, অর্থাৎ বির মান ছিল আমাদের 3, এর মান ছিল 4। পরবর্তীতে দেখেন তাহলে আসছে কত, 36.87 ডিগ্রি। এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়। আপনাদের কাছে কি ক্যালকুলেটর আছে? হ্যাঁ আছে। ভাইয়া আছে। হ্যাঁ, আচ্ছা, দেখে নেন। একটু শিখাই দেবো কিভাবে করবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখেন এখানে প্রথমে কি বলছে, আমার ট্যান ইনভার্স করতে হবে। তাহলে দেন শিফট ট্যান, প্রথমে দেন শিফট, তারপরে ট্যান দেন। দেখেন ক্যালকুলেটরে আছে। তাহলে শিফট হ্যাঁ, ট্যান জানি। দিলে দেখেন ট্যান ইনভার্স আসছে। এবার ফার্স্ট ব্র্যাকেট দেন, হ্যাঁ। দিয়ে 3/4 ব্র্যাকেট ক্লোজ সমান, দেখছেন 36.87 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, এখন হ্যাঁ, কথা হচ্ছে, আসছে। তো অসুস্থ আমি তো কিন্তু আমি থার্টি যে সিক্স পয়েন্ট ক্লাসটা এইট পরে সেভেন করতে যেভাবে পারবে আসছিল নাকি আমি সেটাই রেকর্ড ক্লাস রাখছি। থাকবে? হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। তো আমি তো যে অসুস্থ ক্লাসটা করতে পারতেছি না, আমি এই ক্লাসটা কি রেকর্ড থাকবে, আমি পরে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমার প্রত্যেকটি ক্লাস আপনি রেকর্ডিং পাবেন, গ্রুপে লিংক থাকবে। অর্থাৎ আপনার যে ভিডিও গ্রুপ আছে একটা, ওইখানে লিংক থাকবে আপনার না সরি, ডেইলি এক্সাম নাকি এই ধরনের যেন কোনো একটা গ্রুপ আছে আর একটা, ওখানে রেকর্ডিং থাকবে। আমি প্রত্যেকটি ক্লাস আপনাদের রেকর্ডিং দিয়ে থাকি। ওইটাতে তো আমি জয়েন নেই। আচ্ছা, ওটা মিলন ভাইয়ের সাথে কথা বলবেন, উনি জয়েন করে দেয়, আপনাকে দেবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন
তাহলে এখানে যে অংশটা ছিল থিটা সমান tan⁻⁻1 b/e, আমরা যেটা ক্যালকুলেশন করলাম 8 থেকে 36.87 ডিগ্রি। মনে রাখবেন, একটা ধরে নেন আমি একটা কোণ তৈরি করলাম, এটা ধরে নেন আমার কাছে 36.87 ডিগ্রি। তাহলে 36.87কে আমি কিন্তু 37 লিখতে পারবো না, তাহলে আমার অবশ্যই এই দাগটা উপর নিচে চলাফেরা করবে নাকি। এই কারণে আমাদেরকে ডিগ্রির মান যা আসবে আমরা সেটাকে রাখবো, আমরা কখনো একে পরিবর্তন করার চেষ্টা করব না। ঠিক আছে, এবার দেখেন হুম। এই যে 5, এটা নিয়ে কথা বলছিলাম, যেখানে একটু কিন্তু আছে, সেই কিন্তুটা কেমন। ধরে নিচ্ছি এক্স সমান √5, সরি √25। তাহলে এর মানটা আমাদের কত আসে, +- 5 নাকি শুধুমাত্র 5? আমরা জানি শুধু রুট পাঁচ, উঠলে প্লাস তো মাইনাস পাঁচ। হয়, রুট উঠলে আমরা কি হয় জানি, প্লাস মাইনাস হয় সামনে। কিন্তু এটার কিছু সত্য আছে। দেখেন এই যে এক্স, এক্স এর পাওয়ার অর্থাৎ এদের ঘাত যদি বিজোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস হবে, আর এক্স এর পাওয়ার বা ঘাত যদি জোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস হবে না। অর্থাৎ আমার কাছে যদি এরকম থাকতো x⁴ সমান √25, তখন আমার কিন্তু প্লাস মাইনাস হইতো না, তখন এটা হতো না, তখন শুধুমাত্র 5 হতো। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গায় এই যে এক্স, এক্স এর পাওয়ার কত এখানে, কিছু আছে? না। না, না থাকা মানে অর্থাৎ দেওয়ার, না থাকা মানে তার পাওয়ার 1 আছে। অর্থাৎ পাওয়ার যদি আমরা দেখতে না পাই তাহলে পাওয়ার 1 আছে। যদি 1 থাকে তাহলে 1 কি জোড় নাকি বিজোড়? বিজোড়। বিজোড়, তাহলে অবশ্যই প্লাস মাইনাস হবে। কিন্তু দেখেন আমি এখানে এসে প্লাস মাইনাস দেই নাই। প্লাস মাইনাস হয়নি একটা কারণে, এই জেটের যে মডুলাস, দেখেন তো মডুলাসের একটা উদ্দেশ্য বলছিলাম যে ঋণাত্মক মানটা হবে ধনাত্মক। তাহলে এই যে জেট মডুলাসের মান, একটা আসছে আমাদের +5 আর একটা আসছে আমাদের কি -5। তাহলে এই প্লাসটাকে যদি আমি মডুলাস করি তাহলে সে প্লাসই থেকে যাবে, কিন্তু মাইনাসটাকে মডুলাস করলে প্লাস হয়ে যাবে। বুঝাতে পারলাম আপনাদের? কারোর কোনো প্রশ্ন আছে? ভাইয়া আরেকবার। আচ্ছা, মনে রাখবেন জেড মডুলাস, অর্থাৎ যে মডুলাস আছে মডুলাসের মানটা সবসময় প্লাস মাইনাস হয়, কিন্তু মডুলাসের উদ্দেশ্য ঋণাত্মক মানকে ধনাত্মক করা। অর্থাৎ এখানে দেখেন প্লাস মাইনাসই আসছে, সবসময় হয় বলাটা ভুল, কিছু কিছু ক্ষেত্রে আসে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে। তাহলে যদি কখনো আসে তাহলে আমরা সেখানে প্লাস মাইনাস রাখবো না, কারণ দেখেন এই জেড মডুলাসের মানটা একবার +5 একবার -5, তাহলে +5টা কিন্তু প্লাসই থেকে যাচ্ছে, কিন্তু -5টা প্লাস হয়ে যাচ্ছে। কারণ এখানে কি বলা ছিল যে মডুলাসের উদ্দেশ্য ঋণাত্মক মানকে ধনাত্মক করা। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, প্রশ্ন করবেন, আপনাদের উপকার হবে। প্রশ্ন করবেন না, আমার উপকার হবে। ঠিক আছে, আমার কথা বলা লাগবে না বেশি। আচ্ছা, দেখেন এখানে এক্সারসাইজ বি যেটা দেওয়া আছে, দেখেন এখানে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটাকে যদি আমরা একটু দেখতে চাই, বাসার কাজ প্রত্যেকটি আপনাদের। প্রথম যে অঙ্কটা আছে এখানে কি বলছে, 1 + i√3, বলেন এখানে এর মান কত, অন বির মান কত, √3 √3। এখানে এর মান কত, -8 বির মান, -6 এটা কিন্তু আমরা করে আসছি মাত্র। বলেন এখানে এর মান কত, অন বির মান অন কত, আই অন বির মান আই অন হবে। 1, কারণ কি আই এর সহগ, কিছু নাই। কিছু নাই, হ্যাঁ। আই এর সহগ। এখানে এর মান কত 5, আর বির মান 5 6। 6 এবার দেখেন এর পরের যে অঙ্কটা আছে, আমার কিন্তু প্রত্যেকটা দেখেন, আমি প্রত্যেকটি অঙ্কের পাশে আপনাদের কাছে উপস্থাপনটা হয়েছে দেখেন সাল সহ। আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্কগুলো কতবার আসছে, আপনারা দেখবেন সবকিছু আছে আপনাদের কাছে। দেখেন
এই যে অঙ্কটা আছে, এই 2 নম্বর অঙ্কটা আমি এখন করাবো না। 2 নম্বর অঙ্কটার এই যে শখটা আছে, এই শখটা আপনাদের আগামী দিন আপনারা খাতায় উঠাবেন, অর্থাৎ প্রত্যেকে খাতায় উঠায় রাখবেন। পরবর্তীতে এই যে √2 একটি অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা নয়, এটা আমি আগামী ক্লাসে করাবো। কিন্তু এখানে এই যে √2, √3, √5, √7, √11, √13, 17, 19 লেখা আছে। এই অংশগুলো কিন্তু দেখেন আপনারা এমনি বুঝবেন। দেখেন একটু আমি বলি, √2 এর মান 1.4142, √3 এর মান 1.732। পরবর্তীতে আছে আপনাদের কাছে √5, √5 এর মান কত আছে দেখেন, ক্যালকুলেশন কিন্তু এটা নর্মাল ক্যালকুলেশন করা কিন্তু। √5 2.236, √7 2.645, 11 3.316, 13 3.0 সরি 605, √17 4.123, আর 19 4.358। দেখেন এখানে বলা আছে 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এটা কেন আসছে দেখেন তো, এই যে 1.4, তাহলে 1-এর থেকে কি বড়, আর 2 থেকে দেখেন ছোট, হ্যাঁ। অর্থাৎ 1-এর পরের সংখ্যা 2, তাই তার পরের স্বাভাবিক সংখ্যার থেকে ছোট। কারণ এখানে আমি যদি 100 থেকে ছোট বলতাম তাহলেও হতো, কিন্তু আমরা ঠিক তার পরের স্বাভাবিক সংখ্যাটা যাব, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এটাও দেখেন লেখা আছে 1 থেকে বড় 2 থেকে ছোট। এটা লেখা আছে 2 থেকে বড় 3 থেকে ছোট। এটা 2 থেকে বড় 3 থেকে ছোট। এটা 3 থেকে বড় 4 থেকে ছোট। এটা 3 থেকে বড় 4 থেকে ছোট। এটা 4 থেকে বড় 5 থেকে ছোট। এটাও 4 থেকে বড় 5 থেকে ছোট। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই যতটুকু বললাম। আচ্ছা, না। দেখেন, মনে করবেন এটাই আপনার লাস্ট ক্লাস, অর্থাৎ আর আপনি ক্লাস পাবেন না। এখন আপনাকে এই যে রেকর্ডিং, আমার প্রত্যেকটি ক্লাস, আমার যে বিজনেস ম্যাথের আমি যে কয়টা অধ্যায় ক্লাস নিয়েছি প্রথম থেকে এবং এখনো নিচ্ছি, একটা ক্লাসও রেকর্ডিং অফ থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং আপনি পাবেন। আপনি বারবার দেখতে থাকবেন, তাতে আপনার উপকার হবে। দেখেন এবার এই যে এই জায়গাটা লিখছি, দেখেন তো কি, 1-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার, এটা কোথায় পাইছিলাম? এই দেখেন, এই 1 আর এই 2, 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার। পরবর্তী এখানেও দেখেন 1 2, পরেরটা দেখেন 2 আর 3, দেখেন তো এই 2 আর 3-এর স্কোয়ার হয়েছে, দেখছেন? পরেরটাও 2 3, হ্যাঁ। পরেরটা কত, 3 4, তারপরেরটা 3 4 4 5 4 5। আচ্ছা, লাস্টের লাইনটা কিভাবে আসছে দেখেন, যার জন্য আমি ক্যালকুলেশন করছিলাম তার স্কোয়ার, √2-এর স্কোয়ার, √3-এর স্কোয়ার, √5, √7, √11, √13, √17, √19। ঠিক আছে, তাহলে আগামী দিনের কাজ থাকলো আপনাদের এইগুলা বাসার কাজ। আর এই যে 2 নম্বরের যে অংশটা আমি বলছি, এটা আপনারা খাতায় উঠাবেন। ঠিক আছে, তাহলে খাতায় উঠালে আমি আগামী ক্লাসে আপনাদের কোথা থেকে কিভাবে হচ্ছে এর পরের অংশটা আমি শিখাতে পারবো। দেখেন, ভাই আরো এটা কি একটা বিষয়, আপনারা বললেন? প্রথম থেকে এটা যারা কি? 1 মিনিট আমি একটু কথা বলি। আপনারা যারা প্রথম থেকে ক্লাস করেন এখানে বা নতুন জয়েন্ট হয়েছেন, আমার ক্লাস কিন্তু 5 মিনিট আগেই লিংক যায়। আমি কখনোই ক্লাস দেরি করে শুরু করি না। এই কারণে আপনারা চেষ্টা করবেন টাইমলি মেনটেন করে ক্লাসে যুক্ত হওয়ার। ঠিক আছে, হ্যাঁ বলেন, এবার প্রশ্ন করেন। ভাই বলছি এটা কি শুধু অঙ্ক নাকি উত্তরের পরে এর পরেও কি এর করতে পরেই হবে? অঙ্ক, মানে এটা হচ্ছে জাস্ট একটা, ধরে নেন এটা একটা ওয়ার্ক টাইপের। হ্যাঁ, অঙ্ক আমাকে পরে করতে হবে। অর্থাৎ এখানে একটা অঙ্ক √2-র জন্য আমরা এটা শিখবো, অর্থাৎ আমাদের অঙ্ক একটা আছে। আর যার জন্য আমরা এইগুলো সব করতে পারি, তার জন্য এই একটা আপনাদের কাছে ফরম্যাট দেওয়া আছে, আপনারা উঠায় নিয়ে আসলে, অর্থাৎ খাতায় উঠালে আপনারা উপকৃত হবেন। আমি আগামী দিন এটা বোঝাতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে এই মাত্র একজন জয়েন্ট হয়েছে, হৃদয় দাস। ভাই কেমন আছেন আপনি? ভালো ভাইয়া, একটু বাইরে গেছিলাম তো এই জন্য ক্লাস করতে পারিনি। আচ্ছা, যাই হোক, আপনার নামটা, আপনার নাম কি? চৈতি। আচ্ছা, এখানে তো আমি তো আপনাকে অন্য কিছুই বলে ডাকলাম। যাই হোক, এখানে হৃদয় দাস লেখা আছে। আহ আপনি জয়েন্ট হয়েছেন কি এই মাসেই? না, আমি 2-3 মাস ধরে করতেছি। আগে ক্লাস করেছেন? হুম। আচ্ছা, যাই হোক, কোন ডিপার্টমেন্টে আপনি? ফিনান্স ডিপার্টমেন্টে। আচ্ছা, টাইম মেনটেন করার চেষ্টা করবেন। ক্লাসটা আজকের মতো শেষ, হ্যাঁ, এ পর্যন্ত। জি আচ্ছা, ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? রেকর্ডিং পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ।